চলো খাতায় বায়োলজির আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা যেটা পড়বো আগের দিনের পর থেকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অসমোসিস, ডিফিউশন, ইমবাইবেশন সমস্ত কিছুই আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আজকে আলোচনা করব অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট জিনিসটা কাকে বলে বা জিনিসটার ডেফিনেশন কি সেটা জানার আগে এই ডায়াগ্রামটা একটুখানি ভালো করে তোমরা ফলো করো। এখানে আমি দেখিয়েছি লেফট হ্যান্ড সাইডে কিছু মলিকিউলস রয়েছে। এগুলো সাধারণত কোনো আয়ন হতে পারে বা কোনো সলিড পার্টিকেলের মলিকিউলস। আর যেটা রাইট হ্যান্ড সাইডে সেখানে কম নাম্বারে মলিকিউলস রয়েছে। সেম মলিকিউল, সাপোজ ধরো সুগার মলিকিউল এই দিকটাতে বেশি রয়েছে, এদিকটাতে কম রয়েছে, বা সল্ট মলিকিউল এদিকটাতে বেশি রয়েছে এবং এদিকটাতে কম রয়েছে। তখন কি হয় যে যদি এরকম ঘটনাটা হয় যে যেদিকে লো কনসেন্ট্রেশনে মলিকিউলস রয়েছে সেদিক থেকে যেদিকে হাই কনসেন্ট্রেশনে মলিকিউল রয়েছে সেদিকে যদি ব্যাপারটা ফ্লো করে তাহলে কিন্তু আমরা বলবো যে এইখানে এই জায়গাটাকে আমরা বলবো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। যদি কোনো একটা মলিকিউল, সেটা সলিড হতে পারে, সেটা আয়ন হতে পারে, সেটা তার লোয়ার কনসেন্ট্রেশন থেকে তার হায়ার কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করছে, তাহলে আমরা বলবো যে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়েছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে পরে কিন্তু এটিপি দরকার হয়। এটিপি কাকে বলে? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এমন একটা মলিকিউল যে মলিকিউলটা হচ্ছে এনার্জি প্রোভাইড করে এবং লো থেকে হাইয়ের দিকে যেতে গেলে সেই এনার্জির হেল্প নিয়ে বা এনার্জি খরচা করে কিন্তু এটিপিটা মানে এটিপির এনার্জি খরচা করে কিন্তু কোনো মলিকিউল লোয়ের থেকে হাইয়ের দিকে যাবে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে এক ধরনের আয়নের মুভমেন্ট বা মলিকিউলের মুভমেন্ট যেখানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে কোনো মলিকিউল হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে এবং উইথ দ্য হেল্প অফ এনার্জি বা এটিপি এখানে কিন্তু ভীষণভাবে দরকার। এইবার আসি এর সঙ্গে সঙ্গে আরেকটা টার্মও চলে আসে, প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো এটাকে বলে, তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট কি? প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে ঠিক এর অপোজিটটা, মানে কোনো একটা মলিকিউল হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করবে। মানে এই মলিকিউলটাই হায়ার থেকে যদি লোয়ারের দিকে যেত তাহলে, এবং তাতে এটিপি কোনো দরকার নেই, হাই থেকে লোয়ের দিকে যেতে গেলে কোনো এনার্জি মলিকিউলের দরকার পড়ছে না, তাহলে সেটা প্যাসিভ ট্রান্সপোর্ট। তোমরা যদি একটু আগের ভিডিওসগুলো আমার দেখো বা একটু বই পড়ে থাকো তাহলে জানতে পারবে যে ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলেছিলাম যে কোনো মলিকিউল, সেটা সলিড হতে পারে, সেটা লিকুইড হতে পারে, সেটা গ্যাস হতে পারে, সেটা যদি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করে এবং ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে, কোনো রকমের কোনো মানে এটিপি বা কিছু এনার্জির দরকার নেই, তাহলে সেটাকে আমরা বলছি ডিফিউশন। তো প্যাসিভ ট্রান্সপোর্ট বেসিক্যালি ডিফিউশনটা কি আমরা বলি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে গেলে সেটা লো থেকে হাই হবে, আর প্যাসিভ ট্রান্সপোর্ট হতে গেলে হাই থেকে লো হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটিপির দরকার পড়ছে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটিপির দরকার পড়ছে, কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটিপির দরকার পড়ছে না। তো এইটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর ডেফিনেশন, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থেকে প্যাসিভ ট্রান্সপোর্টের সঙ্গে কি ডিফারেন্স রয়েছে বা কাকে বলে সেই ব্যাপারটা। আচ্ছা, এবার নেক্সট আমরা যে টার্মিনোলজিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টার্জিডিটি। টার্জিডিটি ব্যাপারটা কি? টার্জিডিটি হচ্ছে
ধরো একটা সেল, এরকম একটা সেল, ঠিক আছে, সেটাকে অনেকটা জলের মধ্যে রাখা আছে। অনেকটা জল বলতে কোনো একটা হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখা আছে। হাইপোটনিক সলিউশন কাকে বলে এটাও আমার আগের ভিডিওসে আলোচনা করা আছে, তাও আরেকবার আমি বলে দিই। সেটা হচ্ছে যদি কোনো লিকুইড বা যদি কোনো সলভেন্ট মলিকিউল কোনো একটা সলিউশনের মধ্যে মানে বেশি থাকে, সলিউটটা কম থাকে, তাহলে সেটাকে আমরা বলছি সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। তো এই যে টার্জিডিটি, এই ব্যাপারটা এখানে কি হয়েছে, যে কোনো একটা মানে সেলকে, সেটা প্লান্ট সেল হতে পারে, সেটা অ্যানিমাল সেল হতে পারে, তো যে কোনো সেলকে যদি আমরা হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখি, তাহলে কি হবে, বাইরে থেকে জল সেই সলিউশনের মধ্যে যে জলটা ছিল, সেই জলটা বাইরে থেকে সেলের ভেতর দিকে ঢুকবে। কি করে ঢুকবে, যদি প্লান্ট সেল এর এর বাইরে একটা সেল ওয়াল থাকে, সেটা ফ্রিলি পারমিয়েবল, মানে সেটা সবাইকে অ্যালাউ করে। আর একটা সেল মেমব্রেন থাকে সেল ওয়ালের নিচের দিকে, ভেতর দিকে আর কি, মানে এই জায়গাটাতে আমি বলছি, এই লাইনটা, সেকেন্ড লাইনটা। তো এই সেল মেমব্রেনটা হচ্ছে একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, যেটা শুধুমাত্র যেগুলো জল বা এই জাতীয় জিনিস, যেটা সিলেকশন করে আর কি কিছু জিনিসকে সেলের মধ্যে ঢুকতে বা বেরোতে অ্যালাউ করে। তো কাজেই বাইরে থেকে জলটা ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন এবং সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে সেলের ভেতর ঢোকে, সেলের যে ভ্যাকুয়াল থাকে তার মধ্যে ঢোকে, সাইটোপ্লাজমের মধ্যে আসে। তখন সেই যে যখনই ঢুকলো জিনিসটা, তখনই কিন্তু সেলটা একটুখানি ফুলে গেল, কেন বাইরে থেকে জল যখন সেলের মধ্যে ঢুকছে, সেলটা তো সোয়েল করবেই, ফুলে যাবে। তো এই জিনিসটাকে আমরা বলছি টার্জিডিটি। সেলটা যে একটু ফুলে গেল, সেলটা যে একটু মানে একটু গোল টাইপের হয়ে গেল, তো সেটাকে আমরা বলছি টার্জিডিটি। এখন টার্জিডিটি যখন হচ্ছে, তখন দুটো প্রেশার কাজ করে। একটা, জল যখন বাইরে থেকে ভেতর দিকে ঢুকবে, তখন দুটো প্রেশার কাজ করে। এক হতে পারে কি না, এই যে সেলের যে কন্টেন্ট, যেটা সেলের যে সাইটোপ্লাজম, তার মধ্যে জল, তার মধ্যে কিছু মিনারেলস, এরা আর কি সব মিলিয়ে সেলের ওয়ালের ওপর বা সেল মেমব্রেন, সেল ওয়াল, এর ওপর একটা প্রেশার ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি টার্গার প্রেশার বা টার্জার প্রেশার। আর সেলের যেটা ওয়াল, সেটা সেলের যে সাইটোপ্লাজম, তার মধ্যে কিছু প্রেশার ক্রিয়েট করে, যেটাকে আমরা বলছি ওয়াল প্রেশার। তাহলে ভালো করে শুনে নাও, সেলের কিন্তু ভেতরে দু ধরনের প্রেশার ক্রিয়েট হয়। যখন টার্জিডিটি চলে, তখন সেলের যেটা কন্টেন্ট, সেলের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে, সেটা সেল ওয়ালের ওপর বা সেল মেমব্রেনের ওপর একটা প্রেশার ক্রিয়েট করে, একটা ধাক্কা দেয়, সেটাকে আমরা বলছি টার্জার প্রেশার। আর বাইরে থেকে সেল ওয়ালটা সেল মেমব্রেনের মধ্যে মানে উল্টো করে একটা প্রেশার ক্রিয়েট করে, যেটার নাম হচ্ছে ওয়াল প্রেশার। তো টার্জার প্রেশার আর ওয়াল প্রেশার, এই দুটোই কিন্তু টার্জিডিটি হলে পরে বা টার্জিড সেলের ক্ষেত্রে কিন্তু এই দুটো প্রেশার কাজ করে। এখন এই দুটো প্রেশার যদি ইকুয়াল থাকে, মানে যতটা সেলের সাইটোপ্লাজম সেল ওয়ালের উপর প্রেশার ক্রিয়েট করছে, ততটাই সেল ওয়াল সেলের সাইটোপ্লাজমের উপর প্রেশার ক্রিয়েট করছে। যদি দুটোই সেম থাকে, তাহলে সেলটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, সেলের কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি এরকম হয় যে ওয়াল প্রেশারটা বেশি, তাহলে সেলটা কিন্তু কুঁচকে যাবে বা শ্রিঙ্ক করে যাবে, বা টার্জার প্রেশার যদি বেশি হয়, তাহলে সেলটা কিন্তু ফেটে যাবে বা বার্স্ট করে যাবে। কারণ টার্জার প্রেশার যখন বেশি হচ্ছে, সেল ওয়ালের ওপর প্রেশার ক্রিয়েট করছে, প্রেশার ক্রিয়েট করলে পরে খুব বেশি প্রেশার দিলে পরে ওয়াল প্রেশারটা কম, টার্জার প্রেশারটা বেশি, তো সেলটা ফেটে যেতে চাইছে, এই জায়গাগুলো সমস্ত সেলের ফেটে যাবে।
এবং সেলটা ডেথ হয়ে যাবে। তো টার্জার প্রেশার আর ওয়াল প্রেশার এই কারণে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একটা সেলকে হেলদি রাখার জন্য, সুস্থ রাখার জন্য টার্জার প্রেশার আর ওয়াল প্রেশার দুটো মিলে কাজ করে। ওয়াল প্রেশার বেশি থাকাও ভালো নয়, টার্জার প্রেশার বেশি থাকাও ভালো নয়, দুজনের একটা মধ্যে একটা ব্যালেন্স থাকাটা ভীষণ জরুরি যদি সেলকে ঠিক রাখতে হয়। যে কোনো সেল, অ্যানিমাল সেল হোক, প্লান্ট সেল হোক, ব্যাকটেরিয়াল সেল হোক, যে কোনো সেল। আচ্ছা, এইবারে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাসিডিটি। টার্জিডিটি তো হয়ে গেল, এবার যেটা সেটা হচ্ছে ফ্ল্যাসিডিটি। ফ্ল্যাসিডিটির ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয় যে সেলের যে যে জায়গাটার মধ্যে সেলটাকে রাখা হয়েছে এবং সেলের সেই সলিউশনটা, সেটা যদি হাইপারটনিক সলিউশন হয়, বাইরের সলিউশনটা যদি হাইপারটনিক সলিউশন হয়, তাহলে সেল থেকে জল বাইরের দিকে বেরিয়ে আসবে। কেন কি, সেলের মধ্যে তখন দেখা যাবে জলের পরিমাণটা সাইটোপ্লাজমে বা নিউক্লিওপ্লাজমে বা ভ্যাকুয়ালের ভেতর সেল স্যাপ, এগুলোতে জলের পরিমাণটা তুলনামূলক বেশি দেন বাইরের দিকটাতে। ঠিক আছে, বাইরে যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনের মধ্যে জল কিন্তু তুলনামূলক কম, তাই জন্য এটা হাইপারটনিক সলিউশন। তো হাইপারটনিক সলিউশন যখনই হচ্ছে তখনই কিন্তু সেলের ভেতর থেকে জল বাইরের দিকে বেরিয়ে আসবে। এবার আগের ডায়াগ্রামটাতেই বললাম যে সেল ওয়াল একটা ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন, কাজে জল ইজিলি বেরোতে পারে, আর সেল মেমব্রেন একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, সে সিলেকশন করে কিছু জিনিস বার করে, জল তার মধ্যে একটা, তো জলটাকে কিন্তু সে অ্যালাউ করে। তো কাজেই জল বেরিয়ে আসলে পরে সেলটা ন্যাচারালি একটু শ্রিঙ্ক করে যাবে, একটুখানি কুঁচকে যাবে, উপর থেকে নিচের থেকে সব দিক থেকে সেলটা একটু ছোট হয়ে যাবে। তো সেলের ভেতরে যেহেতু জলটা বেরিয়ে আসছে বাইরে, এটাকে আমরা বলছি ফ্ল্যাসিডিটি। তো ফ্ল্যাসিডিটি এই জিনিসটা আমরা কিন্তু খুব বেশি ভালো রকম দেখতে পাই অ্যানিমাল সেলের মধ্যে, তার কারণ অ্যানিমাল সেলের কোনো সেল ওয়াল থাকে না, ফলে সেলের বাইরে একটা সেল মেমব্রেন থাকে এবং সেল মেমব্রেনটা কুঁচকে যায়। সেল ওয়াল চট করে তো শ্রিঙ্ক করতে পারে না, কারণ সেল ওয়াল একটা রিজিড, একটা শক্ত একটা স্ট্রাকচার, কাজে সেল ওয়াল হয়তো অতটা তাড়াতাড়ি শক্ত ব্যাপারটা অত তাড়াতাড়ি হয়তো মানে শ্রিঙ্ক করে যেতে পারে না, কিন্তু সেল মেমব্রেন খুব তাড়াতাড়ি শ্রিঙ্ক করতে পারে, এটা খুব পাতলা একটা মেমব্রেন, তো তাই। এবার নেক্সট যেটা ফ্ল্যাসিডিটি হয়ে গেল, এটা সেল মানে অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা ফ্ল্যাসিডিটির ছবিটা ভালো দেখতে পাই প্লান্ট সেলের তুলনায়। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে প্লাজমোলাইসিস অ্যান্ড ডিপ্লাজমোলাইসিস। যদি একটা সেলকে আমরা প্লান্ট সেলই হোক বা ব্যাকটেরিয়াল সেল বা ফাঙ্গাল সেল বা অ্যানিমাল সেলও হতে পারে, যদি আমরা সেই সেলটাকে বেশ কিছুটা সময় ধরে আমরা হাইপারটনিক সলিউশনের মধ্যে রেখে দিই, বাইরে আর কি জল বা সলভেন্ট মলিকিউলটা কম এবং ভেতরটাতে সেই তুলনায় একটু বেশি, তাই যদি হয় তাহলে কিন্তু দেখা যায় প্লান্ট সেল, ব্যাকটেরিয়াল সেল, ফাঙ্গাল সেল, মানে যেসব সেলের সেল ওয়াল রয়েছে তাদের দেখা যায় যে জলটা তো বাইরে বেরিয়ে আসছে সেলের ভেতর থেকে, এবং সেলের মেমব্রেন সমেত সাইটোপ্লাজমটা এইরকম ভাবে সেল ওয়াল থেকে খুলে ছোট্ট হয়ে একটা জায়গার মধ্যে ক্লাম্প করে, এইরকম একটা ছোট্ট জায়গার মধ্যে ক্লাম্প করে এইরকম একটা জায়গার মধ্যে এসে হয়তো তারা একসঙ্গে এঁটে থাকবে। পুরো সেল ওয়ালটা হয়তো ঠিকই রয়েছে বা ইনট্যাক্টই রয়েছে, কিন্তু সেল মেমব্রেন এবং সেল মেমব্রেনের ভেতরে সাইটোপ্লাজম, সেল অর্গানেলি, নিউক্লিয়াস সমস্ত কিছু একটা জায়গার ছোট্ট একটা জায়গার মধ্যে এঁটে থাকবে। এই যে ব্যাপারটা, এইটাকে আমরা বলছি প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস হলে পরে কিন্তু বাইরে থেকে সেলটা কুঁচকে যাবে এইরকম ব্যাপারটা হয় না, আর সেল ওয়ালটা ঠিকই থাকে, সেল মেমব্রেন টেমব্রেনগুলো একটুখানি কুঁচকে গিয়ে শ্রিঙ্ক করে যায় আর কি, সেলের ভেতর দিকে ঢুকে যায়।
তো সাধারণত আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে প্লাজমোলাইসিসটা কম দেখতে পাই, তার কারণ অ্যানিমাল সেলের ক্ষেত্রে যেহেতু সেল ওয়াল বলে কিছু নেই, তাই সেটা ফ্ল্যাসিড হয়ে যায়, মানে একেবারে কুঁচকে যায়। কিন্তু সেল যদি প্লান্ট সেল, ব্যাকটেরিয়াল সেল বা ফাঙ্গাল সেল এগুলো কিছু হয়, তাহলে তাদের কিন্তু প্লাজমোলাইসিস হয়, মানে সেলের ওয়ালটা ঠিকই থাকবে আর সেলটা কিন্তু কুঁচকে যাবে। এই ব্যাপারটা যতক্ষণ বেশি সময় ধরে কন্টিনিউ করা হবে ততক্ষণই কিন্তু সেলটা ড্যামেজ হতে থাকবে এবং একটা টাইম সেল ডেথ হয়ে যাবে। তো কাজেই প্লাজমোলাইসিস অবস্থাতে একটা সেল বেশিক্ষণ থাকলে পরে সেলটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এইবারে আমরা এই পাশের ছবিটাতে দেখি, পাশের ছবিটা হচ্ছে ডি প্লাজমোলাইসিস, মানে প্লাজমোলাইসিসের ঠিক অপোজিট ফর্মটা। এটাতে কি হচ্ছে, এটাতে যদি আমরা প্লাজমোলাইসিসে হাইপারটনিক সলিউশনে সেলটাকে রেখে এরকম ঘটনা হয়, তাহলে ঠিক এর উল্টোটা, মানে সেলটাকে যদি আমরা তুলে হাইপোটনিক সলিউশনে দিয়ে দিই, হাইপোটনিক মানে যাতে সলভেন্ট বেশি বা যাতে জল পোর্শনটা বেশি এবং সলিউট বা আয়ন বলো, অন্য সল্ট বলো বা সুগার বলো এগুলো কম, তো এরকম একটা সলিউশন, হাইপোটনিক সলিউশনের মধ্যে আমরা যদি সেলটাকে রাখি, তাহলে দেখা যায় বাইরে থেকে জলটা সেলের মধ্যে ভেতরে ঢুকবে। বাইরে থেকে জল যদি সেলের মধ্যে নতুন করে ঢুকতে থাকে, তাহলে কিন্তু সেলটা ওই যে এই যে শ্রিঙ্ক করে গেছিল সেল মেমব্রেন টেমব্রেন এগুলো, এইটা আবার আগের মতো সেল ওয়ালের গায়ে অ্যাটাচড হয়ে যাবে এবং সেলটা একদম আগের মতো হয়ে যাবে। তো যেহেতু প্লাজমোলাইসিসের ফর্মটার একদম উল্টো এটা, তাই জন্য এটাকে আমরা বলছি ডি প্লাজমোলাইসিস। ডি প্লাজমোলাইসিস হলে পরে কিন্তু সেলের ভেতরে আগের মতো সেলটা যেমন ছিল, সেল ওয়াল, তার গায়ে সেল মেমব্রেন, তার ভেতরে সাইটোপ্লাজম এবং সেল অর্গানেলিস যেরকম যেরকম ভাবে ছিল সেই রকম ভাবেই কিন্তু হবে। তো প্লাজমোলাইজড সেলকে যদি আমরা একটু মানে প্লাজমোলাইজড সেলটাকে খুব বেশিক্ষণ যদি আমরা হাইপারটনিক সলিউশনে না রেখে এটাকে যদি তুলে আমরা হাইপোটনিক সলিউশনে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু প্লাজমোলাইসিসটা ঠিক হয়ে যাবে, সেলটা বেঁচে যাবে, ডিপ্লাজমোলাইসিস হয়ে যাবে এবং সেলটা কিন্তু বেঁচে যাবে। তো খুব বেশিক্ষণ ধরে কিন্তু প্লাজমোলাইজড কন্ডিশনে সেলটাকে রেখে দিলে সেল কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং সেলের কিন্তু ডেথ হয়ে যাবে। তো এই কারণে আমরা অনেক সময় এটা আমরা করে থাকি। আমি একটা এমনি জেনারেল এক্সাম্পল দিচ্ছি। ধরো অনেক সময় আমাদের সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো তো হয়, তখন আমরা কিন্তু একটুখানি বলা হয়, ডাক্তাররা বলে যে নুন জল দিয়ে গার্গেল করুন। নুন জল দিয়ে গার্গেল করলে পরে কেন আমাদের আরাম হয় বা রিলিফ হয়, কারণ নুন জলটা কি জল, তার মধ্যে নুন দেওয়া, তো কাজেই সেটা একটা হাইপারটনিক সলিউশন। জলের পরিমাণ আর নুন যে দুটো ব্যাপার রয়েছে, সেই দুটো, নুনটা যেহেতু একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে দেওয়া আছে, তো এটা একটা হাইপারটনিক সলিউশন। এইবার সেটা দিয়ে যখন গলার মধ্যে জলটাকে গার্গল করা হয় বা ঘোরানো হয় জলটাকে, তাহলে কি হবে, গলার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা ওই নুন জলের কন্ট্যাক্টে আসছে, মানে হাইপারটনিক সলিউশনের কন্ট্যাক্টে আসছে। তো ব্যাকটেরিয়াল সেল, সেটা একটা, তার বাইরে একটা সেল ওয়াল রয়েছে এবং ব্যাকটেরিয়াল সেলের ভেতরে কিছু সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এটসেট্রা এসব রয়েছে। তো নুন জলের যে জলটা সেইটা তখন হাইপারটনিক সলিউশন হচ্ছে, ফলে ব্যাকটেরিয়ার ভেতরে জল বেশি বাইরে জল কম, তখন ব্যাকটেরিয়ার ভেতর থেকে জলটা বাইরে বেরিয়ে আসবে এবং ব্যাকটেরিয়াল সেলটা এরকম প্লাজমোলাইসিস হয়ে যাবে। যদি বেশিবার করা হয় তাহলে বেশিক্ষণ প্লাজমোলাইসিস থাকলে ব্যাকটেরিয়াল সেলটা মরে যাবে। তো এইটাই হচ্ছে কারণ, যদি গলায় আমরা গার্গল করি নুন জল দিয়ে, তাহলে কিন্তু সেটার প্লাজমোলাইসিস হয়ে যায়, ব্যাকটেরিয়াল সেল থাকলে তার প্লাজমোলিসিস হয়ে যায়, প্লাজমোলিসিস হয়ে গেলে সেই সেলটা মরে যাবে এবং আমাদের গলা ব্যথা বা ঠান্ডা লাগা যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে আমাদের রিলিফ হবে। ঠিক আছে।
আচ্ছা, আরও আছে এরকম এক্সাম্পল, যেমন আমরা মাছ মাংস যখন রান্না করি তখন, বা শাকসবজি যখন রান্না করি তখন তার মধ্যে আমরা কিন্তু নুন, হলুদ এই সমস্ত জিনিসগুলো দিই। কারণ নুনটা দেওয়ার কারণেই, যে নুন দিলে পরে ওটা একটা, নুন আর একটু জল দিয়ে ধুলে পরে নুন আর জল মিশে একটা হাইপারটনিক সলিউশন হবে, তাতে মাছ মাংসের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া, ডেড বডিজ তো ওগুলো, তো ওটা যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে প্লাজমোলাইসিস হয়ে। কাজেই ডেইলি লাইফেও কিন্তু আমরা প্রচুর প্লাজমোলাইসিস হচ্ছে এরকম ধরনের এক্সাম্পল প্রচুর পাবো। তো নেক্সট ক্লাসে আমি অনেকগুলো প্লাজমোলাইসিস, ডিফিউশন, অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট কোথায় কোথায় হচ্ছে সেই ধরনের কিছু রেগুলার এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওতে তোমরা মোটামুটি আমি যেগুলো বোঝাতে চেয়েছি, প্লান্টে কি করে অসমোসিস হয়, ডিফিউশন হয়, বা ইমবাইবেশন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, এগুলো আশা করছি তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি আমার বোঝানো বা আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে করে আমি তোমাদের নতুন নতুন ভিডিওস দেখাতে পারি এবং ভালো করে একটু পড়াতে পারি। তো চলো আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড অসমোসিস, ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্টের যে প্র্যাকটিক্যাল ইউজ, প্লান্টের শরীরে কোথায় লাগে, হিউম্যানের শরীরে কোথায় লাগে, সেই জাতীয় কিছু আলোচনা করব, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কিছু বইয়ের এক্সাম্পল সমস্ত নিয়ে আলোচনা করব। তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আর ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও তোমরা দেখো, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটুখানি সেটা কমেন্টে লিখো, তাতে করে আমি উত্তর দিতে পারি। আর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ক্লাসে আবার কথা হবে।